এভরিওয়ান, 10 ইয়ার স্কুলের ফিজিক্স অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ফিজিক্স ফার্স্ট পেপারের নবম চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন ইউনিভার্সিটিতে এই তরঙ্গ চ্যাপ্টার থেকে যেসব কোয়েশ্চেনগুলো আসে এবং ওইসব কোয়েশ্চেনের যে রিলেভেন্ট কনসেপ্টগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি কাজী মোহাম্মদ মুস্তফা রেহান আজকে তোমাদের এইসব বিভিন্ন টপিকগুলো তুলে ধরার চেষ্টা করব এবং আমি চেষ্টা করছি যে এই চ্যাপ্টারে যেসব ম্যাথগুলো আছে সেগুলোকে কিছু টাইপে ভাগ করার জন্য, এবং আমরা এই চ্যাপ্টারটাতে 7টা টোটাল টাইপ দেখব। তো প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা তরঙ্গ আসলে কাকে বলে। তো প্রথমে আমাদের যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা যে আন্দোলনের মাধ্যমে কণাগুলোর পর্যাবৃত্ত কম্পন। এই পর্যাবৃত্ত কম্পনের ব্যাপারটা তোমরা নিশ্চয়ই দেখে আসছো গত চ্যাপ্টারতে। তো আমি যারা এখনো পর্যাবৃত্ত কম্পনের চ্যাপ্টারটা ফলো করোনি তাদের আমি বলবো যে ওই চ্যাপ্টারতে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো দেখে আসেন। ওকে, ওই কণাগুলোর পর্যাবৃত্ত কম্পনের মাধ্যমে এক স্থান থেকে যদি অন্য স্থানে যদি শক্তি প্রবাহ ঘটায় তাহলে আমরা সেটাকে তরঙ্গ বলবো। কিন্তু এখানে কণাগুলো কোনো স্থানান্তর ঘটায় না। এটা বলতে কি বোঝায়? আমরা যদি এখানে লক্ষ্য করি, শক্তিটা এখান থেকে শুরু করে আস্তে আস্তে তার অপর স্থানে চলে যাচ্ছে। তার মানে এখান থেকে শুরু হয়ে একটা শক্তি এই জায়গায় চলে যাচ্ছে। তার মানে শক্তি এক স্থান থেকে অন্য জায়গায় যাচ্ছে। কিন্তু এখানে কণাগুলো যদি আমরা লক্ষ্য করি, যেমন আমরা যদি এই লাল কণাটা যদি খেয়াল করি তাহলে সেটা আমরা দেখবো শুধু তার নিজের অবস্থানেই থেকে উপরে আর নিচে যাচ্ছে। সেটি কিন্তু শক্তির সাথে সামনে অগ্রসর হচ্ছে না। তাহলে এখানে কণাটা সাম্যাবস্থার থেকেই উপরে এবং নিচের দিকে যাচ্ছে, যেটা আমরা এক ধরনের পর্যাবৃত্ত গতি বলতে পারি। তাহলে যেখানে কণাগুলো পর্যাবৃত্ত গতির মাধ্যমে শক্তিটাকে সামনে প্রবাহিত করবে কিন্তু নিজে তার অবস্থান পরিবর্তন করবে না, তাকে আমরা বলবো তরঙ্গ। তো আমরা এবার প্রথম টাইপের ম্যাথগুলোতে চলে যাই, যেখানে আমরা তরঙ্গের বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আলোচনা করব। আমরা জানি যে তরঙ্গ বেগ কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের গুণফলের সমান। কিন্তু এখানে আমাদের দুটো ক্ষেত্রে আমরা এটা ভাগ করতে পারি। প্রথমটা একই মাধ্যমে যদি দুটি তরঙ্গ থাকে, যেমন আমরা ধরে নিলাম এখানে এটি একটি তরঙ্গ যেটি কম্পাঙ্ক f1 এবং তরঙ্গ দৈর্ঘ্য λ1। তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমরা বুঝাচ্ছি যে এখান থেকে এই দূরত্বটাকে বা দুইটা শীর্ষের মধ্যে যে দূরত্বটা বা দুটি তরঙ্গ পাদের মধ্যে যে দূরত্বটা সেটাকে আমরা বলতে λ1 বা তরঙ্গ দৈর্ঘ্য। আরেকটি তরঙ্গ আছে যেটি কম্পাঙ্ক f2 এবং তরঙ্গ দৈর্ঘ্য λ2। এখন যেহেতু তরঙ্গ দুটি একই মাধ্যমের মধ্যে অবস্থান করছে, তাহলে একই মাধ্যমের মধ্যে অবশ্যই তাদের যে ভিটা বা তরঙ্গ বেগ যেটা সেটা কনস্ট্যান্ট হবে। যদি মাধ্যম চেঞ্জ হতো তখন আমরা এই বেগটা চেঞ্জ করতাম। যেহেতু ভি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট হলে অবশ্যই এফ ল্যামডা কনস্ট্যান্ট হবে। তার মানে এফ ল্যামডা ইজ ইকুয়াল টু অলসো কনস্ট্যান্ট। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি f1 বাই ইন্টু λ1 ইজ ইকুয়াল টু f2 ইন্টু λ2। আবার একই মাধ্যমে না হয়ে এমন হতে পারে যে একটি তরঙ্গই ভিন্ন ভিন্ন মাধ্যমে। তার মানে প্রথম মাধ্যমে যদি একটি নির্দিষ্ট তরঙ্গই থাকে, প্রথম মাধ্যমে তার বেগ ছিল v1 এবং যেহেতু মাধ্যম চেঞ্জ করবে অবশ্যই সাথে সাথে তার বেগ চেঞ্জ হবে। যেহেতু একটি নির্দিষ্ট কণা অবশ্যই তার f বা তরঙ্গ কম্পাঙ্ক যেটা সেটা সেম থাকবে বা ফ্রিকোয়েন্সিটা। যেহেতু আমরা জানি v ইজ ইকুয়াল টু f ল্যামডা, যেহেতু f কনস্ট্যান্ট, সো এখানে আমাদের নিশ্চয়ই v যদি চেঞ্জ হয় সাথে সাথে ল্যামডা পরিবর্তন হবে। তার মানে প্রথমটা যদি v1 v2 হয়, প্রথম মাধ্যমে λ1টা পরের মাধ্যমে গেলে λ2 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে f যেহেতু কনস্ট্যান্ট, এই পার্টটাও হবে কনস্ট্যান্ট। তার মানে v বাই ল্যামডা এটা হবে কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি v1 বাই λ1 ইজ ইকুয়াল টু v2 বাই λ2, যেখানে v1 আর λ1 যথাক্রমে তরঙ্গ বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য, আর v2 λ2 পরের মাধ্যমের তরঙ্গ বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এবার আমরা একটা ছোট্ট ম্যাথে চলে যাই, যেটা আসলে
ঢাকা ইউনিভার্সিটিতে 2008 এবং 2009 এসেছিল। এখানে হচ্ছে দেওয়া আছে যে হচ্ছে একটা তরঙ্গের হচ্ছে সময় বলা আছে যে তরঙ্গটা 1.5 সেকেন্ড হচ্ছে 33 মিটার হচ্ছে সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করছে, তার মানে হচ্ছে এস, আর এটা হচ্ছে আমাদের সময়টা দেওয়া আছে। বলা হচ্ছে যে অতিক্রম করে এবং পরপর দুটি তরঙ্গ চূড়ার হচ্ছে দূরত্বটা হচ্ছে 4 সেন্টিমিটার। তার মানে কি বোঝায়, যদি এরকম একটা তরঙ্গ থাকে, এই তরঙ্গ চূড়ার যে দূরত্বটা সেটা হচ্ছে 4 সেন্টিমিটার। এখন তরঙ্গ চূড়া বলতে আসলে এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে আসলে এখানে 4 সেন্টিমিটার। তাহলে এখানে কি কি দাও, আমাদের ল্যামডার মান দেওয়া হচ্ছে 4 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে যে এটা ফ্রিকোয়েন্সিটা বা কম্পাঙ্কটা আসলে কত। তাহলে এখানে আমাদের আরেকটা যেটা আমরা বের করতে পারি সেটা হচ্ছে তরঙ্গ বেগটি। v আমরা জানি s/t। এখানে আমাদের সরণ দেওয়া হচ্ছে 33 সেন্টিমিটার আর সময়টা দেওয়া 1.5 সেকেন্ড। এবার আমরা 33 সিম্পলিফাই করার জন্য আমরা এটাকে লিখলাম 15, আর যেহেতু আমরা দশমিকটা হচ্ছে তুলে দিচ্ছি তার মানে আমাদের গুণ হবে হচ্ছে 10। এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে হবে হচ্ছে 3 দিয়ে ভাগ করলে 11 আর নিচে আসবে হচ্ছে 5। যদি এই দুটো কাটাকাটি করি তাহলে এটা হবে হচ্ছে 2। তাহলে আমাদের এখান থেকে পাচ্ছি হলো 22। যেহেতু আমরা সেন্টিমিটারকে সেকেন্ড দিয়ে হচ্ছে ভাগ করতেছি তাহলে আমাদের এখানে বেগের এককটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে ল্যামডা জানি আর হচ্ছে ভি জানি, তার মানে আমরা তরঙ্গ দৈর্ঘ্য জানছি আর হচ্ছে তরঙ্গ বেগও জানি। আমরা একটু আগে ফর্মুলাটা দেখে আসছি v f ল্যামডা। তাহলে এখানে আমাদের f হবে হচ্ছে v বাই ল্যামডা। তাহলে আমাদের v এর মানটা হচ্ছে একটু আগেই বের করে আসছি 22 আর ল্যামডার মানটা হচ্ছে 4। তো আমরা এখানে যদি কাটাকাটি করি তাহলে এখানে আসবে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 11 আর এটা হবে হচ্ছে 2। 11 ভাগ 2 5.5। আর এখানে হচ্ছে আমাদের এটার এককটা হচ্ছে হার্জ। তাহলে আমরা এখান থেকে অ্যান্সারটা পাবো হচ্ছে অপশন বি 5.5 হার্জ। তাহলে আমাদের যদি হচ্ছে বেগ আর হচ্ছে যদি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা কম্পাঙ্ক বের করতে পারবো। একইভাবে আমরা যদি হচ্ছে তরঙ্গ বেগ আর হচ্ছে কম্পাঙ্ক যদি দেওয়া থাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো। তার মানে আমাদের এখানে এই তিনটির মধ্যে যে কোনো দুটি যদি আমাদের দেওয়া থাকে তাহলে নিশ্চয়ই আমরা তৃতীয়টি হচ্ছে বের করতে পারবো। এবার আমরা পরের ম্যাথটিতে চলে যাই। এখানে হচ্ছে বলা যে একটি মাধ্যমে দুটি তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া আছে এবং আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যটা হচ্ছে দেওয়া 1 মিটার। তাহলে হচ্ছে আমার ওই মাধ্যমে শব্দের বেগটা কত সেটা বের করতে হবে। এখন আমরা যেহেতু জানি যে একই মাধ্যমে ভিটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে f1 λ1 হচ্ছে f2 λ2। এখানে আমরা যদি একটু আগে ব্যাক করি তাহলে প্রথম তরঙ্গের জন্য একদম প্রথম তরঙ্গের জন্য আমরা লিখতে পারি v1 v হচ্ছে f1 λ1। এখানে হচ্ছে আমাদের বেগটা হচ্ছে কনস্ট্যান্ট, তাই আমরা এখানে বেগটা ধরে নিলাম v। এখান থেকে আমরা লিখতে পারি λ1 সমান হবে হচ্ছে v বাই f1। আমরা জানি এখানে আমাদের f1 এর মানটি হচ্ছে 600 হার্টজ। তাহলে এখানে হবে হচ্ছে v ডিভাইডেড বাই হচ্ছে 600। এটা হচ্ছে আমাদের λ1 এর মান। একইভাবে দ্বিতীয় তরঙ্গের জন্য যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে v f2 λ2। তাহলে এখান থেকে আমরা λ2 সমান লিখতে পারবো হচ্ছে v বাই f2। আবার একইভাবে v এখানে কনস্ট্যান্ট, আমরা এখানে v ধরে নিলাম। f2 এর মান হচ্ছে 400। সো আমরা এইখান থেকে 400টা হচ্ছে লিখে দিলাম। এখন এখানে আমাদের একটা ব্যাপার হচ্ছে দেখা লাগবে, সেটা হচ্ছে যেহেতু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি λ1 v বাই f, সো fটা যত বেশি হবে, যেহেতু হচ্ছে v কনস্ট্যান্ট, f যত বেশি ল্যামডা ততই কম। তার মানে এখানে 600 এবং 400 এর মধ্যে যেটা হচ্ছে কম্পাঙ্ক বেশি সেটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ছোট হবে। তাহলে এবার নিশ্চয়ই এখানে λ1 এবং λ2 এর মধ্যে λ2 হচ্ছে বড় হবে, যেহেতু এটার f2টা হচ্ছে ছোট। তাহলে আমাদের এই দুইটা পার্থক্য যেহেতু হচ্ছে 1 মিটার, আমরা লিখবো λ2 মাইনাস হচ্ছে λ1 হচ্ছে আসলে 1 মিটার।
এবার আমাদের কাজ হলো এখানে এই দুটির মান বসায় দাও। তাহলে λ2 সমান হচ্ছে v/400 আর λ1 এর মান হচ্ছে v/600 হচ্ছে আসলে 1। এবার আমরা এখান থেকে v কমন নিতে পারি, তাহলে আসবে হচ্ছে 1/400 মাইনাস 1/600 হচ্ছে 1। এখানে আমরা যদি হচ্ছে বিয়োগ করি, নিচে আসবে হচ্ছে 1200, তাহলে এটা হবে হচ্ছে 3 মাইনাস 2 হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা পাবো v 1200। ইউনিটটা কি হবে, যেহেতু এটা মিটারে আছে এখানে হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা যদি হচ্ছে দেখি, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 1.2 × 10⁻3, কারণ আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 1.2 × 10⁻3 মিটার পার সেকেন্ড। তো এখানে আমাদের অ্যান্সারটা হবে 1.2 × 10⁻3 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা যদি হচ্ছে একই মাধ্যমে দুটো তরঙ্গের ক্ষেত্রেও হচ্ছে আমরা তরঙ্গ বেগটা হচ্ছে বের করতে পারি। এবার আমরা এই টাইপের তৃতীয় এবং শেষ ম্যাথটিতে চলে আসি। এখানে হচ্ছে তিনটি সুষলতা নেওয়া হয়েছে, যাদের হচ্ছে কম্পাঙ্ক যথাক্রমে 105, 315 এবং 525 আছে। শলাকা তিনটি বায়ুতে শব্দ সৃষ্টি করলে তাদের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতটি হচ্ছে আমাদের বের করতে হবে। আবার যেহেতু একই মাধ্যমে হচ্ছে শব্দ তৈরি করা হয়েছে, তার মানে এখানে ভিটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এখানে আমাদের এফ ল্যামডাটা হচ্ছে কনস্ট্যান্ট। এখানে যদি আমরা দ্বিতীয় ও তৃতীয়টি নিয়ে যদি প্রথমে আলোচনা করি, তাহলে আমাদের f2 ইন্টু হচ্ছে λ2 হবে হচ্ছে f3 ইন্টু λ3। তাহলে এবার আমরা যদি হচ্ছে এখানে লিখি λ2/λ3 হবে হচ্ছে f3 ডিভাইড বাই f2। f3 এর মান হচ্ছে 525 আর f2 এর মান হচ্ছে 315। তাহলে এখানে যদি আমরা এদের অনুপাত করি, তাহলে আমরা পাবো হচ্ছে 5:3। তাহলে আমরা এখানে লিখতে পারি λ2 অনুপাত λ3 5:3। এবার আমরা যদি হচ্ছে প্রথম আর দ্বিতীয়টি দেখি, তাহলে আমাদের এখানে লিখতে পারবো হচ্ছে f1 λ1 f2 ইন্টু λ2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো λ1/λ2 হবে হচ্ছে f2/f1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো λ1/λ2 হবে হচ্ছে 315 ডিভাইডেড বাই 105। তাহলে এখান থেকে আসবে 3:1। আমরা যদি তিনটি অনুপাত একই সাথে হচ্ছে মার্জ করতে চাই, তাহলে আমাদের প্রথমে হচ্ছে অনুপাতগুলো এই অনুপাতটিকে 5 দিয়ে হচ্ছে গুণ করতে হবে। তার মানে আমাদের λ1 হচ্ছে λ2 হবে হচ্ছে 15:5। এবার হচ্ছে আমরা এই দুটোকে হচ্ছে মার্জ করতে পারবো। তাহলে আমরা এখানে লিখতে পারি λ1 λ2 λ3 হবে হচ্ছে 15:5 হচ্ছে 3। তার মানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে অপশন সি। এবার আমরা পরের টাইপের ম্যাথগুলোতে চলে যাই। এটি হচ্ছে তরঙ্গের দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে যে রিলেশনটা সেই সম্পর্কে ম্যাথ। এবার আমরা প্রথমেই দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে স্থাপন করার চেষ্টা করব। তো আমরা এখানে একটি তরঙ্গের শুধুমাত্র একটি সাইকেল হচ্ছে তুলে ধরছি। আমরা ধরে নিলাম যে শুরুতে হচ্ছে তার দশাটা ছিল 0। তাহলে যখন একটা সাইকেল কমপ্লিট করে তখন তার দশাটা হয় হচ্ছে 2π। এটা আমরা গত চ্যাপ্টারে হচ্ছে জেনে আসছি। আর একটি তরঙ্গ একটা সাইকেল যখন কমপ্লিট করে, সে যতটুকু সামনে আগায় সেটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্যের সমান। তার মানে এখানে যে ডিফারেন্সটা পথ পার্থক্যের সেটা হচ্ছে আসলে ল্যামডা। আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই দশা পার্থক্য, তার মানে হচ্ছে এখানে যে দশার চেঞ্জটা হচ্ছে সেটা পথ পার্থক্যের সাথে কিভাবে রিলেটেড সেটা বের করা। তাহলে আমরা যদি প্রথমেই দেখি, যেখানে হচ্ছে দশা পার্থক্য 2π, সেখানে পথ পার্থক্য হচ্ছে ল্যামডা। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 2π যদি দশা পার্থক্য হয়, পথ পার্থক্য হবে ল্যামডা। তাহলে 1 এর জন্য আমরা বলতে পারি যদি দশা পার্থক্য 1 হয় তাহলে পথ পার্থক্য হবে λ/2π। আর যদি
দশা পার্থক্য ডেল্টা হয় তাহলে পথ পার্থক্য হবে ল্যামডা বাই 2 পাই ইন্টু ডেল্টা। তাহলে আমরা পথ পার্থক্যকে প্রকাশ করছি হচ্ছে ডেল এক্স দিয়ে, তাহলে এইটুকু হচ্ছে ডেল এক্স এর সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি ডেল এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা বাই 2 পাই ইন্টু হচ্ছে ডেল্টা। তাহলে এখান থেকে আমরা আবার লিখতে পারবো যে হচ্ছে ডেল এক্স বাই ল্যামডা ইজ ইকুয়াল টু ডেল্টা বাই 2 পাই। তাহলে এটাই হচ্ছে আমাদের পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে রিলেশন, যেখানে এই ডেল্টাটা হচ্ছে দশা পার্থক্য আর এই ডেল এক্সটা হচ্ছে পথ পার্থক্য। আমরা এবারে এটা একটা ছোট্ট ম্যাথ দেখি। আমাদের হচ্ছে একটি তরঙ্গের দশা পার্থক্য দেওয়া আছে, তার মানে আমাদের ডেল্টার মানটা বলা হচ্ছে পাই বাই 2। আমাদের হচ্ছে তাদের মধ্যে পথ পার্থক্যটা হচ্ছে বের করতে হবে, তার মানে ডেল এক্স এর ভ্যালুটা হচ্ছে কত সেটা আমাদের বের করতে হবে। আমরা ফর্মুলা একটু আগে দেখে এসেছি, সেটি হচ্ছে ডেল্টা বাই 2 পাই ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল এক্স বাই ল্যামডা। তাহলে আমরা এখানে যদি হচ্ছে ডেল্টার ভ্যালুটা হচ্ছে পাই বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই ইজ ইকুয়াল টু ডেল এক্স ইনটু ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা। তাহলে আমরা যদি পাই কাটাকাটি করি তাহলে এখানে হবে হচ্ছে 1/4 ইজ ইকুয়াল টু ডেল এক্স বাই হচ্ছে ল্যামডা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডেল এক্স সমান হবে হচ্ছে ল্যামডা বাই 4। তার মানে আমাদের এখানে পথ পার্থক্যটা হচ্ছে ল্যামডা বাই 4। তার মানে অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সারটা। আরেকটা ম্যাথ দেখি, একই ধরনের এখানে শুধু হচ্ছে পার্থক্যটা হচ্ছে পথ পার্থক্য দেওয়া আছে আর আমাদের দশা পার্থক্যটা বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে ডেল এক্স এর হচ্ছে ভ্যালু দেওয়া ল্যামডা বাই 4 আর আমাদের দশা পার্থক্যটা হচ্ছে বের করতে হবে, মানে ডেল্টার ভ্যালুটা হচ্ছে বের করতে হবে। তাহলে একইভাবে ডেল্টা বাই হচ্ছে 2 পাই ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল এক্স বাই ল্যামডা, বা আমরা এখান থেকে লিখতে পারি ডেল্টা ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা এক্স বাই হচ্ছে ডেল্টা ইনটু হচ্ছে 2 পাই। তাহলে এক্স এর ভ্যালুটা এখানে হচ্ছে ল্যামডা বাই 4 ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা ইনটু হচ্ছে 2 পাই। তাহলে এখানে আমরা লিখতে পারি 1/4 ইনটু হচ্ছে 2 পাই, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 5/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে হচ্ছে 5/2। এখানে আমরা তৃতীয় টাইপের ম্যাথ গুলোতে চলে আসি। তৃতীয় টাইপে হচ্ছে আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ নিয়ে হচ্ছে আলোচনা করব। এখানে হচ্ছে আমরা একটা অগ্রগামী তরঙ্গ দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে তরঙ্গটি যেটি শক্তি হচ্ছে সামনের দিকে সঞ্চার করছে এবং এখানে কণাগুলো হচ্ছে সাম্য অবস্থা থেকে শুধু হচ্ছে তার নিজের অবস্থানে উঠানামা করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সমীকরণটি অগ্রগামী তরঙ্গের যে সরণের সমীকরণটি, এটি হচ্ছে y = a sin omega t - 2 পাই বাই ল্যামডা ইনটু x। এখানে x বলতে বোঝানো হচ্ছে হলো উৎস থেকে কণার দূরত্বটি। তার মানে আমরা যদি হচ্ছে এই লাল কণাটি খেয়াল করি তাহলে এবং এটি যদি উৎস হয় তাহলে এই ক্ষেত্রে x হবে হচ্ছে এই দূরত্বটুকু। এরপর হচ্ছে আমরা যদি y বলি, yটি হবে কি, yটি হচ্ছে হলো আমরা যদি একটি সাম্য অবস্থা চিন্তা করি, এই সাম্য অবস্থা থেকে যেই কণাটি আমরা চিন্তা করছি এই কণাটির যে সরণটি সেটিকে আমরা বলছি হচ্ছে হলো y দিয়ে। এই হচ্ছে হলো এই কণাগুলোর সর্বোচ্চ সরণ বা যেটাকে আমরা বলি হচ্ছে বিস্তার। এখানে আমরা যদি লক্ষ্য করি এখানে হচ্ছে সর্বোচ্চ বিস্তার হচ্ছে হলো এতটুকু, তাহলে এইটুকু হচ্ছে আমাদের a। ওমেগা হচ্ছে আগের মতোই কণিক বেগ এবং ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এতটুকু হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। এরপরে আমরা ওমেগা সমান হচ্ছে লিখতে পারি 2 পাই ইনটু f। তাহলে আমাদের সমীকরণটি দাঁড়াবে y = a sin 2 পাই f t - 2 পাই বাই ল্যামডা ইনটু x। আবার f সমানই আমরা জানি v বাই ল্যামডা। তাহলে আমরা যদি এটা চেঞ্জ করি তাহলে চলে আসবে হচ্ছে 2 পাই v বাই ল্যামডা ইনটু t - 2 পাই বাই ল্যামডা ইনটু x। তাহলে এখান থেকে আমরা আবার 2 পাই বাই ল্যামডা হচ্ছে যদি কমন নেই তাহলে আমাদের নতুন সমীকরণটি আসবে হচ্ছে a sin 2 পাই বাই ল্যামডা ইনটু vt - x। আমরা সাধারণত হচ্ছে ম্যাথে এই সমীকরণটি এবং হচ্ছে এই সমীকরণটি সবচেয়ে বেশি ব্যবহার করি। তাহলে তোমাদের কাছে অ্যাডভাইস থাকবে যে হচ্ছে এই দুটি সমীকরণ ভালো করে দেখে নাও। আমরা এবার যদি হচ্ছে ম্যাথে চলে যাই,
প্রথমে হচ্ছে আমরা একটা ম্যাথ দেখতে পারবো, যেখানে হচ্ছে একটি সমীকরণ দেওয়া আছে y is equal to 15 sin 10x minus 20t, যেটি হচ্ছে আমাদের বেগ বের করতে হবে। তাহলে আমরা প্রথমে সাধারণ সমীকরণটি দেখে নিই। সাধারণ সমীকরণটি হচ্ছে y is equal to a sin 2 pi by lambda into vt minus x। তাহলে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটি হচ্ছে হলো y is equal to 15 sin 10x minus 20 ঠিক। তাহলে আমরা যদি হচ্ছে এই আকারের সমীকরণটি আনতে চাই, আমরা এখানে দেখতে পাচ্ছি x এর সাথে সহগ হচ্ছে -1 আর এখানে x এর সাথে সহগটা হচ্ছে 10। তাহলে প্রথমেই আমাদের কাজটি হবে হচ্ছে এখানে 10 হচ্ছে কমন নেওয়া, আর যেহেতু আমাদের এখানে সহগ হচ্ছে -1, আমরা আসলে কমন নিব হচ্ছে -10। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2t মাইনাস হচ্ছে x। তাহলে এখানে আমরা যদি এইবার এই দুটি সমীকরণ যদি কম্পেয়ার করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে 2 পাই বাই ল্যামডা এই অংশটি সমান চলে আসবে হচ্ছে -10 আর v is equal to চলে আসছে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা দ্বিতীয় ম্যাথটি দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি y is equal to দেওয়া হচ্ছে 0.1 sin 200 pi into t minus 20 pi into x divided by 7। এখানে হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটি বের করতে হবে, তার মানে এখানে আমাদের ল্যামডার ভ্যালুটি বের করতে হবে। এখানে আমরা ধরে নেই y is equal to হচ্ছে a sin omega t minus হচ্ছে 2 pi by lambda into x। এই সমীকরণটি হচ্ছে আমরা ব্যবহার করব, আর আমাদের দেওয়া আছে হচ্ছে এটি। এবার আমরা যদি এখানে দেখি, আমাদের হচ্ছে এটাকে যদি হচ্ছে এই সাধারণ সমীকরণ আকারে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এখানে প্রথমেই এটা হচ্ছে রেখে দিলাম, তার মানে এখানে এটুকু তো আমাদের কোনো চেঞ্জ করতে হবে না। আমরা যদি এখানে দেখি এটা হচ্ছে 2 পাই বাই ল্যামডা, সো আমরা এখানে উপরে 20 লিখতে পারি 10 into 2 pi into x divided by হচ্ছে 70, এটা হচ্ছে লিখতে পারি। এরপর আমরা যদি একই রকম করতে চাই, তাহলে এখানে চেঞ্জ করলাম না, এখানে যা ছিল তাই। এখানে লিখতে পারি 2 pi into হচ্ছে x divided by, এটা যদি নিচে চলে আসে তাহলে আসবে 17 divided by হচ্ছে 10। এবার আমরা যদি হচ্ছে দুইটা কম্পেয়ার করি, এটা আর হচ্ছে এটা কম্পেয়ার করলে আমরা পাবো আমাদের লাগবে হচ্ছে কি ল্যামডার ভ্যালুটা। তাহলে কম্পেয়ার করলে আমরা এখানে দেখবো এই অংশটা হচ্ছে ওমেগা, উপরে 2 পাই ইন্টু এক্স আসছে, নিচে হচ্ছে ল্যামডা সমান তাহলে দাঁড়াবে নিচে এখান থেকে 17/10, তার মানে 1.7। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 1.7 মিটার। আমরা চতুর্থ টাইপের ম্যাথগুলোতে চলে আসি, যেখানে হচ্ছে আমরা তরঙ্গের তীব্রতা হচ্ছে বের করব। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে তরঙ্গের তীব্রতাটা আসলে কি বোঝায়। বলা হচ্ছে তরঙ্গ সঞ্চালনের পথে এর লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত শক্তিকে আমরা বলছি হচ্ছে তরঙ্গের তীব্রতা। তাহলে যদি আমরা এরকম একটা ক্ষেত্রফল চিন্তা করি, এটা হচ্ছে আমাদের একটা ক্ষেত্রফল, আর তরঙ্গটা হচ্ছে এদিক থেকে হচ্ছে সাধারণত আসছে। তাহলে ধরে নিলাম যে এটার যে শক্তিটা সেটা হচ্ছে এটার গায়ে লম্বভাবে হচ্ছে প্রয়োগ করছে। তাহলে আমরা যদি ধরে নিই যে এই এরিয়াটা যদি হয় a এবং প্রতি সেকেন্ডে প্রবাহিত শক্তিটা যদি হয় p, তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রফলের উপর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত শক্তিটা হচ্ছে p। তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত শক্তিটা হবে হচ্ছে p/a। তাহলে তরঙ্গের তীব্রতাটাকে যদি আমরা i দিয়ে প্রকাশ করি, তাহলে i হবে হচ্ছে p/a, যেখানে i হচ্ছে তরঙ্গের তীব্রতা। এবার আমরা যদি এভাবে চিন্তা করি যে হচ্ছে এটা একটা হচ্ছে সোর্স, যেখান থেকে হচ্ছে তরঙ্গটা হচ্ছে তৈরি হচ্ছে। এখন তরঙ্গ তৈরি হওয়ার পর সেটা সাধারণত হচ্ছে চারদিকে হচ্ছে 3 ডাইমেনশনালি হচ্ছে চারদিকে ছড়ায় পড়বে। তাহলে যে কোনো মুহূর্তে যদি হচ্ছে আমরা তরঙ্গের
তীব্রতাটা বের করতে চাই তাহলে আমাদের তার চারপাশে হচ্ছে একটা গোলক কল্পনা করতে হবে। এটার গোলকের মধ্য দিয়ে বা গোলকের পৃষ্ঠের মধ্য দিয়ে হচ্ছে শক্তিটা প্রবাহিত হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা চেঞ্জ করে লিখতে হবে হচ্ছে গোলকের ক্ষেত্রফলের সমান। গোলকের ক্ষেত্রফলটা হচ্ছে কি 4πr², যেখানে rটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। তাহলে সেখান থেকে আসবে হচ্ছে p/4πr²। তাহলে rটা এখানে কি, rটা হচ্ছে যে সোর্স থেকে আমরা তৈরি করছি সেটা থেকে দূরত্বটা। এই ক্ষেত্রে তাহলে আমরা এভাবেও বলতে পারি যে আইটা হচ্ছে p এর সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আবার আমরা তরঙ্গের তীব্রতাটা আরেকটা ফর্মুলা দিয়ে হচ্ছে বের করতে পারি, যেটা হচ্ছে 2π²a²f²ρv, যেখানে আমরা জানি যে হচ্ছে আই হচ্ছে তীব্রতা, এ হচ্ছে বিস্তার, এফটা হচ্ছে কম্পাঙ্ক, রো হচ্ছে মাধ্যমটার ঘনত্ব এবং ভি হচ্ছে তরঙ্গের বেগ। তাহলে এখান থেকে আমরা হচ্ছে সম্পর্কগুলো দেখতে পারি যে হচ্ছে আইটা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক, কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক এবং ঘনত্বের সমানুপাতিক। আমরা তাহলে যদি এখানে একটা ম্যাথ দেখি, ম্যাথ একটা ছোট্ট অবজেক্টিভ। এটা হচ্ছে বলছে যে হচ্ছে একটা বিন্দু উৎস থেকে শব্দ তরঙ্গ হচ্ছে বের হচ্ছে। কোন একটি বিন্দুতে শব্দের তীব্রতা উৎসের দূরত্বের কি, আমরা একটু আগে দেখে আসছি যে হলো আই হচ্ছে কিসের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে আমাদের এখানে হবে হচ্ছে উৎস থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আরেকটা দেখি, এটার জন্য একটু হচ্ছে আমাদের ক্যালকুলেশন করা লাগবে এবং কয়েকটা হচ্ছে বেসিক ফর্মুলা হচ্ছে জানা লাগবে। প্রথমে হচ্ছে আমরা এখানে একটু কোয়েশ্চেনটা করে নিই। বলছে কোন বিন্দু থেকে উৎস থেকে শব্দ হচ্ছে চারদিকে ছড়িয়ে পড়ছে এবং উৎস থেকে 9 মিটার এবং 15 মিটার দূরত্বে শব্দের বিস্তার অনুপাতটা আমার বের করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে হচ্ছে দূরত্বের সাথে এবং বিস্তারের সাথে তরঙ্গের তীব্রতার বা আয়ের কি সম্পর্ক সেটা একটু দেখি। আই ইকুয়াল টু আমরা জানি হচ্ছে আই ইজ প্রপোর্শনাল টু 1/r²। আবার আমরা জানি আই ইজ প্রপোর্শনাল টু a²। এই দুটো হচ্ছে আমরা জানি। তাহলে এখানে আমরা যেহেতু বলতে পারি আই ইনটু r², এই জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো I1 r1² is equal to I2 r2², বা আরেকটু যদি হচ্ছে সিম্পলিফাই করে লিখি তাহলে I1/I2 is equal to দাঁড়াবে হচ্ছে r2² একইভাবে যদি তাহলে আমরা এটা দেখি তাহলে আমরা এখান থেকে বলতে পারি I/a², এই জিনিসটা হবে হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি I1/a1² is equal to I2/a2², বা এখান থেকে লিখতে পারবো I1/I2 is equal to a1² তাহলে এখানে আমরা যদি এই দুটো কম্পেয়ার করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো a1/a2² is equal to হচ্ছে r2² divided by r1², বা আমরা এখান থেকে লিখতে পারি a1/a2 is equal to হচ্ছে r2/r1। এটা হচ্ছে আমাদের এই ম্যাথে হচ্ছে বেসিক ফর্মুলাটা। তাহলে এখানে আমরা যদি দেখি উৎস থেকে 9 মিটার এবং 15 মিটার দূরত্বে আমাদের হচ্ছে শব্দের বিস্তারের অনুপাত বের করতে হবে। তাহলে আমরা যদি হচ্ছে a1/a2 করি তাহলে আমাদের এটা সমান হবে হচ্ছে r2 এর মান হচ্ছে কত 25, তাহলে এটা হবে হচ্ছে 25 ডিভাইডেড বাই r1 এর মান হচ্ছে কত 9 মিটার, তাহলে 25 ডিভাইডেড বাই 9, তাহলে আমাদের a2 অনুপাত a1 হবে হচ্ছে 25:9, তার মানে হবে হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। শব্দের তীব্রতার লেভেল, এটাতে সাধারণত হচ্ছে আমরা একটা আদর্শ তীব্রতার সাথে যেটা হচ্ছে এখানে বলা আছে যে 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার, এটা হচ্ছে আমাদের আদর্শ একটা শব্দের তীব্রতার মান। এটার তুলনায় কোন একটা শব্দ কত গুণ হচ্ছে
বেশি ক্ষমতা সম্পন্ন সেটা থেকে হচ্ছে আমরা সাধারণত তীব্রতার লেভেলটা হচ্ছে বের করি। তাহলে আমরা সাধারণত লগ আই যে শব্দটা হচ্ছে আমরা তীব্রতার লেভেলটা বের করতে যাচ্ছি, আর আই নটটা হচ্ছে হলো এই আদর্শ মানটা। তাহলে সেটা থেকে হচ্ছে লগ আই বাই আই নট করলে হচ্ছে আমরা বেল এককে হচ্ছে তীব্রতার লেভেলটা পাবো। তাহলে আমরা যদি ডেসিবলে পেতে চাই তাহলে হচ্ছে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 ইন্টু লগ আই বাই আই নট এটা যদি করি তাহলে হচ্ছে আমরা ডেসিবলে তীব্রতার লেভেলটা পেয়ে যাব। যদি আমরা দুটো শব্দের মধ্যে একটা শব্দের সাথে আরেকটা শব্দের তীব্রতার লেভেলের কি পরিবর্তন হচ্ছে সেটা যদি বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে দুটো শব্দের তীব্রতার লেভেল বের করে সেটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে হচ্ছে আমরা তীব্রতার লেভেলের যে পরিবর্তন হচ্ছে সেটা পেয়ে যাই। বা সিম্পলি করলে এটা যদি তীব্রতার যদি হয় I1 আর এটা যদি তীব্রতা হয় I2, সেই ক্ষেত্রে আমরা R2 সিম্পলিফাই করে হচ্ছে লিখতে পারি 10 log I2 ডিভাইডেড বাই I1। এটা থেকে হচ্ছে আমরা সিম্পলি হচ্ছে যে তীব্রতার লেভেলের পরিবর্তনটা হচ্ছে সেটা পেয়ে যাই। আরেকটা জিনিস হচ্ছে আমরা করতে পারি সেটা হচ্ছে এখানে আবার আমরা হচ্ছে একটু আগে দেখে আসছি যে হচ্ছে I is proportional to হচ্ছে P, তাহলে সেখান থেকে আমরা জাস্ট I2 ডিভাইডেড বাই I1 এই জিনিসটাকে লিখতে পারি P2 ডিভাইডেড বাই P1। একইভাবে আমরা আরেকটা জিনিস দেখে আসছি যে হচ্ছে I1 ডিভাইড বাই I2 এই জিনিসটা সমান ছিল হচ্ছে R2 স্কয়ার ডিভাইডেড বাই R1 স্কয়ার। তাহলে আমরা এটার জায়গায় I2 বাই I1 এটার জায়গায় আবার লিখতে পারি R1 স্কয়ার ডিভাইডেড বাই R2 স্কয়ার। এখানে আমাদের একটা ম্যাথ দেওয়া আছে যেখানে হচ্ছে আমাদের হচ্ছে শব্দের তীব্রতা হচ্ছে বলা যে হলো 10 টু দি পাওয়ার -8 ওয়াট পার মিটার স্কয়ার। এটা হচ্ছে তার মানে আমার আই এর ভ্যালু হচ্ছে দেওয়া। আমার হচ্ছে শব্দের তীব্রতার লেভেলটা হচ্ছে বের করতে হবে। তীব্রতার লেভেল বের করতে চাই তাহলে হচ্ছে আমাদের ফর্মুলা হচ্ছে এটা ইজ ইকুয়াল টু 10 log I বাই I নট। তাহলে আমরা যদি হচ্ছে I নট চিন্তা করি, I নট এর ভ্যালুটা হচ্ছে আমরা জানি, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে 10 টু দি পাওয়ার -12 ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে আমরা এখানে যদি বসাই 10 ইন্টু লগ 10 টু দি পাওয়ার -8 ডিভাইডেড বাই হচ্ছে 10 টু দি পাওয়ার -12, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 10 ইন্টু লগ, এটা যদি আমি কাটাকাটি করি তাহলে আমরা পাবো হচ্ছে 10 টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 10 ইন্টু 4 ইন্টু লগ 10। আমরা জানি লগ 10 এর মান হচ্ছে 1, সো আমরা এখান থেকে পাবো হচ্ছে 40। আর আমরা যদি যেহেতু এই ফর্মুলাটি ইউজ করছি আমরা এখান থেকে যে এককটা পাবো সেটা হচ্ছে ডেসিবেল। তার মানে আমাদের শব্দের তীব্রতার লেভেলটা হচ্ছে হলো 40 ডেসিবেল। তাহলে এটা হচ্ছে আমাদের ক এর অ্যান্সার ডান। আমাদের ক্ষয়ে জিজ্ঞেস করা হচ্ছে যে হচ্ছে আমরা শব্দের তীব্রতা যদি 10 গুণ বৃদ্ধি করি সেই ক্ষেত্রে আমাদের নতুন তীব্রতার লেভেলটা কত হবে। তাহলে এটা যদি হচ্ছে আমরা করতে চাই খতে, তাহলে আমাদের আই এর মানটা হচ্ছে 10 গুণ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এই ক্ষেত্রে আই প্রাইম যদি আমরা বলি আই প্রাইম হবে হচ্ছে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে আমরা যদি এটাকে গুণ করি তাহলে আমাদের আসতে হচ্ছে 10 টু দি পাওয়ার -7 ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে আবার একইভাবে ফর্মুলা হচ্ছে সেম, বিটা ইজ ইকুয়াল টু 10 ইন্টু লগ আই প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে আই নট। একই ফর্মুলা আমরা হচ্ছে লগ ইন্টু 10 টু দি পাওয়ার -7 ডিভাইডেড বাই হবে হচ্ছে 10 টু দি পাওয়ার -12। এই ক্ষেত্রে চেঞ্জটা কি, এটা হবে হচ্ছে 10 লগ 10 টু দি পাওয়ার -5। তাহলে এখানে হচ্ছে আমাদের 50 ডেসিবেল হচ্ছে আমরা পাবো অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের বলতো যে তীব্রতার লেভেলের পরিবর্তনটা কতটুকু হয়েছে সেটা আমরা বলতাম হচ্ছে 10 ডেসিবেলের। আর আমাদের যেহেতু নতুন তীব্রতার লেভেলটা বের করতে বলা হয়েছে তাহলে এটা তীব্রতার নতুন লেভেলটা হবে হচ্ছে 50 ডেসিবেল। এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্থির তরঙ্গের সুস্পন্দ এবং নিস্পন্দ বিন্দু নিয়ে। তার আগে আমরা হচ্ছে ছোট করে পরিপাতন সম্পর্কে একটু জেনে নিই। যদি ধরে নিলাম আমরা একটা তরঙ্গ, এটা একটা অগ্রগামী তরঙ্গ যেটা হচ্ছে কণার সরণ হচ্ছে y1, এটা হচ্ছে এদিকে প্রবাহিত হচ্ছে, তার সাথে সাথে আরেকটা অগ্রগামী তরঙ্গ এটা হচ্ছে y2, যেটা হচ্ছে আমরা যদি এই দুইটা উপরিপাতিত করি তাহলে নতুন যেই
কম্পাঙ্ক বা হচ্ছে নতুন যে তরঙ্গটা পাবো সেটার হচ্ছে সরণ হবে হলো বা কণার সরণটা হবে হচ্ছে y1 প্লাস y2। তার মানে আমরা জাস্ট সিম্পলি তাদের বীজগাণিতিক যদি যোগফল করি তাহলেই হচ্ছে আমরা নতুন যে তরঙ্গটা সেটার হচ্ছে সরণ বা কণার সরণ হচ্ছে পেয়ে যাব। এখন যদি হচ্ছে তারা এমনভাবে মিলিত হয় যাতে এটার তরঙ্গ শীর্ষ আর তার উপরে এটা যদি এসে মিলিত হয়, সেটারও যদি তরঙ্গ শীর্ষ একই জায়গায় একই দশাতে যদি আমরা মিলিত করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হবে হচ্ছে গঠনমূলক। এই ক্ষেত্রে আমরা যে রেজাল্টেন্টটা পাবো সেটা হবে হচ্ছে অনেকটা এমন। কিন্তু যদি এমন হয়, যদি আমরা তাদেরকে বিপরীত দশায় মিলিত করি, তার মানে যদি ধরে নিলাম প্রথম তরঙ্গটি আসলো এভাবে এবং দ্বিতীয় তরঙ্গটি যখন মিলিত হলো তখন হচ্ছে তরঙ্গটি মিলিত হলো ঠিক এইভাবে, এদিকে আসার ফলে আমরা বললাম তরঙ্গটি এভাবে মিলিত হলো। এখানে দেখতে পাচ্ছি যে হলো এখানে তারা ঠিক বিপরীত দশায় হচ্ছে মিলিত হয়েছে। তাহলে এদের রেজাল্টেন্ট যখন হবে তখন আমরা পাবো মাঝখানে ঠিক হচ্ছে আমাদের রেজাল্টেন্টটা 0 হয়ে যাবে এটার ফলে, তারপরে আবার হচ্ছে আমরা এখানে একটা রেজাল্টেন্ট পাবো। তার মানে এটা এই ধরনের যখন হচ্ছে বিপরীত দশাতে মিলিত হবে তখন আমরা পাচ্ছি হলো ধ্বংসাত্মক। আমরা আজকে লেকচারটাতে হচ্ছে ধ্বংসাত্মক আর গঠনমূলক ব্যতিচার নিয়ে তেমন একটা আলোচনা করব না, কারণ হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে হচ্ছে এই টাইপের ম্যাথগুলা সাধারণত হচ্ছে দেখা যায় না। তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্থির তরঙ্গ নিয়ে। স্থির তরঙ্গের হচ্ছে অনেকটা এরকম যে হলো আমরা একটা তরঙ্গ গেল, তরঙ্গটা হচ্ছে যে কোনো একটা, এই যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এই তরঙ্গটা হচ্ছে যাচ্ছে গিয়ে এই দেওয়ালে হচ্ছে বাধাপ্রাপ্ত হলো। বাধাপ্রাপ্ত হওয়ার ফলে সে হচ্ছে আবার একই পথে হচ্ছে ব্যাক করলো, কিন্তু বিপরীত দশাতে। এই ফলে আমরা হচ্ছে একটা স্থির তরঙ্গ পাবো। স্থির তরঙ্গ বলতে কি বুঝায়? স্থির তরঙ্গ বলতে বোঝায় হচ্ছে আমরা একই জায়গায় সর্বোচ্চ এবং একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে সর্বনিম্ন পাবো। যেখানে আমরা সর্বোচ্চ হচ্ছে সরণ পাচ্ছি সেটাকে আমরা বলি হলো সুস্পন্দ বিন্দু, আর যেখানে সর্বনিম্ন সরণ পাই বা যেখানে হচ্ছে আমাদের বিস্তারের মানটা হয় হচ্ছে 0, সেখানে হচ্ছে আমরা বলি হচ্ছে নিস্পন্দ বিন্দু। তাহলে এখানে কণাগুলো হচ্ছে সর্বোচ্চ বিস্তার হবে আর নিস্পন্দ বিন্দুর কণাগুলো হচ্ছে সর্বনিম্ন বিস্তার হবে বা 0 হবে। এখন আমরা যদি এখানে দেখি যে দুটো তরঙ্গ চূড়ার মধ্যে যে দূরত্বটাকে সেটাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যে যে দূরত্বটা সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক। তার মানে দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যে যে দূরত্বটা হবে সেটা হবে হচ্ছে λ/2। আবার একইভাবে দুটো নিস্পন্দ বিন্দুর মধ্যে যদি আমরা দূরত্বটা খেয়াল করি সেটি হবে হচ্ছে আসলে তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক। তার মানে সেটি হবে হচ্ছে λ/2। আরেকটা জিনিস একটু যদি লক্ষ্য করি সেটা হচ্ছে একটি সুস্পন্দ বিন্দু আর একটা নিস্পন্দ বিন্দু, এই দুটো যদি আমরা নিই, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের 4/1 তার মানে এটা হবে হচ্ছে λ/4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি দুটো নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2, দুটো সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2, কিন্তু দুটো সুস্পন্দ ও নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আসলে λ/4। এটা সাধারণত আমাদের বিভিন্ন ম্যাথে হচ্ছে খেয়াল রাখতে হবে। আমরা যদি একটা ম্যাথ দেখি, আমাদের এখানে বলা আছে যে একটা স্থির তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার। এখন প্রশ্নটা হচ্ছে তাহলে দুটো সুস্পন্দ বিন্দু বা পাশাপাশি দুটো নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কত হবে? আমরা একটু আগেই দেখে আসছি দুটো পাশাপাশি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে λ/2, আর আমাদের এখানে ল্যামডার মানটা দেওয়া আছে 40 সেন্টিমিটার। তার মানে 40/2, তার মানে হচ্ছে 20 সেন্টিমিটার। তার মানে দুটো সুস্পন্দ বিন্দু বা দুটো নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা হবে হচ্ছে 20 সেন্টিমিটার, যেটা হচ্ছে অপশন এ। এরপরে আমরা ম্যাথটা দেখি। এখানে বলা যে একটা ঘরের এক প্রান্তে হচ্ছে একজন কেবলমাত্র একটি সুর বাজিয়ে অপর প্রান্ত থেকে প্রতিফলিত করে একটা হচ্ছে স্থির তরঙ্গ পাচ্ছেন।
পরিমাপ করে দেখা গেল 1 মিটার পরপর শব্দের তীব্রতাটা হচ্ছে সর্বনিম্ন। তাহলে বের করতে হবে সুরের কম্পাঙ্কটা কত, আর বলা শব্দের বেগটা হচ্ছে প্রতি সেকেন্ডে 332 মিটার। তাহলে এখন একটা স্থির তরঙ্গে সর্বনিম্ন হচ্ছে তরঙ্গ কখন তৈরি হয়, যখন হচ্ছে বা সর্বনিম্ন তীব্রতা কখন হবে, যখন হচ্ছে তারা নিজ স্পন্দবিন্দুতে থাকবে। তাহলে এই ক্ষেত্রে হলো তাদের সর্বনিম্ন হচ্ছে তীব্রতা হবে। তাহলে আমরা এখানে তাদের দূরত্বটা বলে দিচ্ছে 1 মিটার, আর আমরা জানি দুটো নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে কত, λ/2। তাহলে এখানে λ/2 সমান হচ্ছে 1 মিটার। তাহলে ল্যামডা হবে হচ্ছে 2 × 1, তার মানে হচ্ছে 2 মিটার। আর সাথে আমাদের ভি এর মান দেওয়া আছে, সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে 332 মিটার, তার মানে 332 মিটার পার সেকেন্ড। আমাদের হচ্ছে এফ এর মান বের করতে হবে। আমরা জানি এফ সমান হচ্ছে হলো v/λ। তাহলে আমাদের এখানে v সমান হচ্ছে 332, আর আমাদের এখানে ল্যামডার মানটা হচ্ছে 2, তার মানে আমাদের অ্যান্সার হবে 166 হার্টজ। তাহলে আমাদের এখানেও অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, 166 হার্টজ। এরপরের টপিক যেটা, সেটা হচ্ছে বিট। বিট সাধারণত তৈরি হয় হচ্ছে যদি একটি নির্দিষ্ট কম্পাঙ্কের না হয়, কম্পাঙ্কটা যদি অল্প পরিবর্তন হয়। তার মানে এখানে যদিও দেখে মনে হচ্ছে যে হলো এই প্রথমটা 1 নম্বর এবং 2 নম্বর হচ্ছে তরঙ্গগুলো একদম সিমিলার কম্পাঙ্কের, কিন্তু না, তাদের কম্পাঙ্কের মধ্যে অল্প একটু পরিবর্তন আছে। সেই অল্প পরিবর্তনের কারণে আমরা হচ্ছে উপরিপাতন হয়ে একই রকম কম্পাঙ্ক না দেখে আমরা হচ্ছে খেয়াল করব যে হচ্ছে কোথাও কোথাও এখানে হচ্ছে সর্বোচ্চ তৈরি হচ্ছে, আর কোথাও কোথাও একদম জিরো তৈরি হচ্ছে। মানে কোথাও তাহলে এখানে কি গঠনমূলক উপরিপাতন বা গঠনমূলক ব্যতিচার হচ্ছে, আর কোথাও কোথাও হচ্ছে এখানে ধ্বংসাত্মক ব্যতিচার হচ্ছে। যখন এই যে এখানে, তাহলে আমরা এতটুকুর মধ্যে বলতেছি একটা বিট তৈরি হচ্ছে। এখন এই বিট সংখ্যাটা কত? বিট সংখ্যাটা হচ্ছে এই যে উৎসদ্বয়ের কম্পাঙ্কের পার্থক্যের সমান। তার মানে যদি আমরা এভাবে বলি যে একটার কম্পাঙ্ক যদি হয় f1 আর একটার কম্পাঙ্ক যদি f2 হয়, এটা বিয়োগ করলে হচ্ছে আমরা বিট সংখ্যাটা পাবো। তার মানে যদি ধরে নেই একটার কম্পাঙ্ক হচ্ছে 435 আর একটার কম্পাঙ্ক হচ্ছে 431, তাহলে এখানে আমাদের বিট সংখ্যাটা আমরা পাবো হচ্ছে 4টা। জাস্ট ডিফারেন্সটা আমরা বের করলে হচ্ছে আমরা হলো বিট সংখ্যাটা পেয়ে যাব। এবার এই বিটেরই একটা অঙ্ক দেখি। আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে একটা সুরেলা কাটার কম্পাঙ্ক হচ্ছে 220 আর একটা হচ্ছে 210। যদি একই সাথে শব্দ তৈরি করে তাহলে প্রতি সেকেন্ডে কয়টা বিট সংখ্যা হবে। তাহলে এখানে আমাদের n হচ্ছে তাদের পার্থক্যটা, তার মানে 220 মাইনাস হচ্ছে 210, তাহলে আমাদের এখান থেকে আসছে 10। তার মানে আমরা প্রতি সেকেন্ডে আসলে বিট সংখ্যা পাবো হচ্ছে 10। তাহলে আমাদের এখানে অপশনটা হচ্ছে 10। আমরা যদি আরেকটা ম্যাথ দেখি, তাহলে এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে তার একটা হলো 400 হার্টজ আর একটা হচ্ছে 802 হার্টজ। তাহলে হচ্ছে আমাদের শ্রাব্য বিটের সংখ্যাটা কত? এখানে একটা ব্যাপার হচ্ছে আমাদের লক্ষ্য করা লাগবে, সেটা হচ্ছে হলো যদি আমাদের শ্রাব্য বিটের সংখ্যাটা বলে, সেটা আসলে শুধু পার্থক্যটা করলেই হবে না। কারণ এখানে হচ্ছে আমরা যদি হলো বিটের সংখ্যা বের করি, তাহলে এখানে সিম্পলি n হবে হচ্ছে পার্থক্যটা করলে 802 মাইনাস হচ্ছে হলো 400, তার মানে আমাদের হওয়ার কথা হচ্ছে 402। কিন্তু যেহেতু এখানে শ্রাব্য বিটের সংখ্যা বলেছে, বিটের সংখ্যা যদি 10 হয় তখন হচ্ছে আমরা ওগুলো শুনতে পারি, এর চেয়ে যদি বেশি হয় সাধারণত হচ্ছে আমরা শুনতে পাই না। তাহলে যেহেতু এখানে আমাদের বিটের সংখ্যা হচ্ছে 402, তাই হচ্ছে আমরা এটা শুনবো না। আমরা এখানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে কোনোটি না। আচ্ছা, এরপরে টপিকটা হচ্ছে সুশলাকার কম্পাঙ্ক নির্ণয়। এটাতে সাধারণত হচ্ছে আমরা যদি একটা সুশলাকার যদি কম্পাঙ্ক দেওয়া থাকে,
তাহলে সাধারণত হচ্ছে আমাদের অপর আরেকটা সুশলাকা হচ্ছে কম্পাঙ্ক বের করতে হয়। এটা বের করার জন্য আমাদের হচ্ছে কয়েকটা জিনিস হচ্ছে জানা খুবই দরকার। একটা হচ্ছে যদি সুশলাকার বাহু কোনোভাবে যদি ভারী করা হয়, এখন ভারী করলে সাধারণত কি হবে, নিশ্চয়ই এটা হচ্ছে কম মুভ করবে বা হচ্ছে তার হলো যে কম্পাঙ্কটা সেটা হচ্ছে কমে যাবে। তার মানে এখন আমরা যদি ভারী করি কিভাবে, মোম লাগিয়ে বা হচ্ছে অন্য কোনো ভর যুক্ত করে, তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে যে কম্পাঙ্ক হচ্ছে কমে যাবে। আবার বলছি, যদি আমরা একটা সুশলাকাকে যদি ভারী করি তাহলে আমার কম্পাঙ্ক হচ্ছে কমে যাবে। আর আমরা যদি কোনো একটা সুশলাকাকে হালকা করি, হালকা করা যাবে কিভাবে, আমরা যদি কোনো একটাকে সুশলাকাকে ঘষে নেই তাহলে হচ্ছে তার যে ওজনটা বা হচ্ছে যে ভরটা সেটা হচ্ছে কমে যাবে। তাহলে যদি কোনো একটা সুশলাকাকে হালকা করা হয় তাহলে তার সুশলাকার হচ্ছে কম্পাঙ্ক হচ্ছে আরো বেড়ে যাবে। এটার বেসিসে যদি আমরা এখন একটা ম্যাথ দেখি, তো আমাদের এখানে বলা অজ্ঞাত কম্পাঙ্কের সুশলাকা এ, এটাকে হচ্ছে আমরা বি সুশলাকা যেটার কম্পাঙ্ক হচ্ছে 450 হার্জ, তার সাথে যদি একসাথে বাজাই তাহলে হচ্ছে 6টা হচ্ছে বিট তৈরি হবে। তার মানে আমরা প্রথমে এটা থেকে কি বুঝি, যে হলো যদি হচ্ছে এটার 450 হয়, তার মানে যদি হচ্ছে আমরা এটা বি হচ্ছে নোন, বি হচ্ছে একদম নোন, যেটার হলো কম্পাঙ্ক হচ্ছে 450 হার্জ, আর হলো আমাদের আননোনটা হচ্ছে এ, আর বলা হচ্ছে যে হলো এখানে বিট যেটা তৈরি হবে সেটা হচ্ছে 6টা। তাহলে 6টা যদি বিট তৈরি হয় তাহলে এদের এর কম্পাঙ্কের পার্থক্য নিশ্চয়ই 6। এখন এ সুশলাকার কম্পাঙ্ক 6 বেশি হতে পারে, তার মানে এ সুশলাকার কম্পাঙ্ক হতে পারে 556 হার্জ, আর 6 কম হতে পারে, তার মানে এটা হতে পারে হচ্ছে 444 হার্জ। এখন আমরা জানি না এখানে কোনটা হবে, সেটার জন্য এবার আমাদের হচ্ছে দ্বিতীয় অপশনটা দেখতে হবে। বলা হচ্ছে যে এক টুকরো তারের সাহায্যে যদি হলো এই সুশলাকার যদি আমরা ওজন বাড়িয়ে দেই তাহলে হচ্ছে 3টা বিট উৎপন্ন হবে। তাহলে হচ্ছে এবার আমাদের বের করতে হবে এই সুশলাকার কম্পাঙ্কটা আসলে কত। তাহলে এবার আমরা যদি এখানে আসি, প্রথমে আমরা এই অপশনটা নিয়ে চিন্তা করি। এই অপশনটা যদি হয়, আমরা যদি হচ্ছে ওজন বাড়াই, আমরা হচ্ছে যদি গত স্লাইডে যাই, আমরা দেখতে পাচ্ছি যদি ওজন বাড়ানো হয় তাহলে হচ্ছে কম্পাঙ্ক হচ্ছে কমে যায়। তাহলে আমরা এখানে বলতে পারি যেহেতু ওজন বাড়ানো হয়েছে তাহলে এটা হচ্ছে কম্পাঙ্ক কমে যাবে। কম্পাঙ্ক কমে তাহলে এটা আরো কমে যাবে, কমে 444 এর চেয়ে আরো কমে আসবে। এই ক্ষেত্রে যদি আরো কমে যায়, বিট যেহেতু হচ্ছে তাদের পার্থক্যটা, তাহলে এখানে বিট সংখ্যা 6 এর চেয়েও আরো বেশি হয়ে যাবে, 7 বা 8। তাহলে নিশ্চয়ই এখানে অ্যান্সারটা 444 হওয়া পসিবল না, কারণ হলে তাহলে আমাদের যদি ওজন বাড়ানো হয় বিট সংখ্যা আরো বেড়ে যাবে। এবার আমরা এই অপশনটা নিয়ে চিন্তা করি। যদি আমাদের ওজন বাড়ানো হয় আমাদের হচ্ছে কম্পাঙ্ক হচ্ছে কমে যাবে, কম্পাঙ্ক কমে গেলে এটা হচ্ছে কমে নিচের দিকে আসবে, মানে হচ্ছে 455, 454 বা হচ্ছে 453 এভাবে করে নিচে কমতে থাকবে ওজন বাড়ানো হলে। আমরা দেখতে পাচ্ছি যদি এখানে আমরা হলো ওজন বাড়িয়ে দিই বিট সংখ্যা হচ্ছে কমে আসবে, আর যেখানে এখানেও দেখা যাচ্ছে যে বিট সংখ্যা কমে 6 থেকে হচ্ছে 3-এ চলে আসছে। তার মানে এই ক্ষেত্রেও আমাদের যদি হচ্ছে ওজন বাড়ে তার মানে হচ্ছে বিট সংখ্যা কমবে, তার মানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 456। তার মানে এর কম্পাঙ্কটা হবে হচ্ছে 456 হার্টজ। এবার আমরা একই প্যাটার্নের আরেকটা ম্যাথ দেখি। আমাদের এখানে বলা হচ্ছে অজ্ঞাত সুশলাকার 512 কম্পাঙ্কের সুশলাকার সাথে একই সাথে বাজালে 6টি বিটের উৎপন্ন হয়। তাহলে আমরা আবার একইভাবে ধরে নিই, আমাদের হচ্ছে একটা নোন দেওয়া আছে যেটা হচ্ছে 512 হার্টজ। এখন 6টি বিট উৎপন্ন করা মানে অবশ্যই সেটা বেশি হতে পারে, তার মানে হচ্ছে 518 হার্টজও হতে পারে, আবার একই সাথে কম হতে পারে, তার মানে সেটা একই সাথে হতে পারে হচ্ছে 506 হার্টজ।
এখন আমরা দ্বিতীয় অপশনটাতে আসি। এখন আমরা আবার দেওয়া হলো যে হচ্ছে আমরা যদি সুশলাকাটিকে ঘষে আবার বাজাই তাহলে হচ্ছে 6টি বিটি উৎপন্ন হবে। তাহলে হচ্ছে আমাদের অজানা সুশলাকাটি কত ছিল, এখানে হচ্ছে তাহলে তো সমস্যা হয়ে গেল। আমরা এতক্ষণ দেখলাম, আগের ম্যাথে দেখছি যে হলো সুশলাকাতে যদি আমরা ওজন বৃদ্ধি করি তাহলে হচ্ছে কম্পাঙ্কটা চেঞ্জ হবে, এতে হচ্ছে আমাদের বিট সংখ্যা হচ্ছে পরিবর্তন হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখছি যে হচ্ছে ঘষলে বিট সংখ্যা 6 রয়ে যাচ্ছে। তাহলে এটাতে কি হতে পারে? আমরা আবার দুটি নিয়ে চিন্তা করি। প্রথমে হচ্ছে আমরা 580 নিয়ে যদি চিন্তা করি, যদি আমরা এখানে হলো যদি আমরা এটাকে ঘষে হচ্ছে ওজন কমায় ফেলি, ওজন কমালে আমরা যদি আবার একটু ব্যাক করি আমরা দেখতে পারবো ওজন যদি আমরা কমাই বা হালকা করি সেই ক্ষেত্রে আমাদের হলো কম্পাঙ্ক হচ্ছে বেড়ে যাবে। তাহলে আমরা যদি এখানে ওজন কমাই তাহলে কম্পাঙ্ক বেড়ে যাবে। কম্পাঙ্ক যদি আমরা বেড়ে যায় তাহলে আমাদের বিট সংখ্যা বা এই যে কম্পাঙ্কের পার্থক্য যেটা সেটা হচ্ছে আসলে বেড়ে যাবে। তার মানে তখন বিট সংখ্যা নিশ্চয়ই 6 থাকবে না, তখন 6-এর চেয়ে আরো বেশি হয়ে যাবে। তার মানে এই কেসটা আসলে পসিবল না। যদি আমরা এখানে এটার যদি হচ্ছে ওজনটা কমায় ফেলি বা ঘষলে এটা হচ্ছে ওজন কমে যাবে, তার মানে হচ্ছে এটার ক্ষেত্রে কম্পাঙ্ক হচ্ছে আস্তে আস্তে বেড়ে যাবে। তাহলে প্রথমে যদিও ইনিশিয়ালি দেখে মনে হচ্ছে যে হলো যদি এটার কম্পাঙ্কটা হচ্ছে আসলে বেড়ে যায় তাহলে তো বিট সংখ্যা কমার কথা, কিন্তু এখানে তো বিট সংখ্যা সেম আছে, তার মানে তো এটাও হওয়ার কথা না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যদি আমরা এখানে যদি ওজনটা অনেক বেশি কমাই তাহলে আস্তে আস্তে কম্পাঙ্ক বাড়তে থাকবে। কম্পাঙ্কটা বেড়ে এক সময় হচ্ছে 512-এর চেয়েও বেড়ে যাবে, বেড়ে আবার হচ্ছে কি বিট সংখ্যা হচ্ছে কি 6 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আসলে 506 হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে আমাদের অজানা যে সুশলাকাটা ছিল সেটার হচ্ছে কম্পাঙ্ক হবে হচ্ছে 506 হার্টজ। কারণ কি, যদি হচ্ছে আমরা আবার বলছি, আবার একটু ব্যাখ্যা করছি, কারণ যদি হচ্ছে এখানে 506 হার্টজটাকে যদি আমরা ঘষি তাহলে হচ্ছে এখানে কম্পাঙ্কটা বেড়ে যাবে। কম্পাঙ্কটা বেড়ে আস্তে আস্তে হচ্ছে 512-এর চেয়ে বেড়ে আমাদের কম্পাঙ্কটা বেড়ে হয়ে গেল 518। এতেও আবার আমাদের বিট সংখ্যা বা হচ্ছে প্রতি সেকেন্ডে আমরা যে বিটটা পাবো সেটা হয়ে যাবে হচ্ছে 6টা। তার মানে এটা অবশ্যই কম ছিল, ঘষার ফলে এটা হচ্ছে আস্তে আস্তে বেড়ে গেছে। তার মানে আমাদের অজানা সুশলাকাটার কম্পাঙ্ক হবে হচ্ছে 506 হার্টজ। এবার আমরা এই চ্যাপ্টারটার একদম শেষ টাইপের ম্যাথগুলোতে চলে আসছি, যেটা হচ্ছে টানা তারের কম্পাঙ্ক। টানা তারের কম্পাঙ্ক হচ্ছে যদি আমরা বের করতে চাই সেটা হচ্ছে কিছু ক্রাইটেরিয়ার উপর হচ্ছে ডিপেন্ড করবে। যেমন আমরা যত বেশি হচ্ছে টান করব এটাকে, ততই হচ্ছে এটার কম্পাঙ্ক হচ্ছে ততই বেশি হবে। তার মানে এই এফটা আসলে ডিপেন্ড করবে হচ্ছে হলো টানা তারের টানটার উপরে, বা আমরা হচ্ছে এখানে যত বেশি ভর ঝুলাবো ততই হচ্ছে আসলে কি ততই বেশি টান পড়বে। তার মানে ততই হচ্ছে এটার কম্পাঙ্কটা বাড়বে। কি অনুপাতে বাড়বে? সাধারণত হচ্ছে এটার বর্গমূলের সমানুপাতিক হারে হচ্ছে আমরা বলি কম্পাঙ্কটা বৃদ্ধি। আরেকটা যে ব্যাপারের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে হলো যে তারটা আমরা ব্যবহার করছি সেটার ভরের উপর। শুধু ভরের উপর নয়, একক আয়ত দৈর্ঘ্যের ভরের উপর। একক দৈর্ঘ্যের ভর, যেটাকে হচ্ছে আমরা মিউ দিয়ে প্রকাশ করি। তাহলে এটার যত বেশি হবে ততই হচ্ছে কম্পাঙ্ক কমতে থাকে। এটাও একইভাবে কমে, এটার হচ্ছে কমার হারটা হচ্ছে বর্গমূল। তার মানে একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক হচ্ছে কম্পাঙ্কটা। তাহলে এই দুটো একসাথে করলে আমরা লিখতে পারি হচ্ছে f is proportional to √t/μ। তাহলে এখান থেকে আবার সমানুপাতিক চিহ্ন তুলে দিলে হচ্ছে আমাদের যে এককটা আমরা যে ধ্রুবকটা আনবো সেটা হবে হচ্ছে 1/λ। এই ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমাদের f is equal to 1/λ into √t/μ।
এখানে টিটা হচ্ছে টান, এই সুতার টান আর হচ্ছে বা তারের টান, আর মিউটা হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। এখন এই ল্যামডাটার জায়গায় আবার আমরা চেঞ্জ করে লিখতে পারি। যেমন যদি হচ্ছে আমরা এখানে খেয়াল করি এতটুকু হচ্ছে আমাদের ল্যামডা, আর এখানে আমাদের লুপ যতটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমরা ধরে নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই চিত্রের জন্য যদি দেখি লুপের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5টা, আর আমাদের এখানে টোটাল তারের দৈর্ঘ্যটা হচ্ছে এল। তাহলে এখানে যদি আমরা এল আর হচ্ছে ল্যামডার সাথে রিলেশনটা বের করতে চাই, তাহলে হচ্ছে আমরা এখানে কি করব, প্রত্যেকটাকে আমরা যদি হচ্ছে তাহলে ভাগ করি, তাহলে এখানে প্রত্যেকটা হচ্ছে L/5, তাহলে L/5 এটুকু হচ্ছে L/5, এটুকু হচ্ছে L/5, এটুকু হচ্ছে L/5। L/5 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ল্যামডা। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হচ্ছে টুয়াইস L ডিভাইডেড বাই হচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে আমাদের ল্যামডা। আবার এখানে যদি 5টা লুপ না হয়, শুধু যদি আমরা একটা লুপ থাকতো, তাহলে সেক্ষেত্রে ল্যামডার মানটা হচ্ছে এরকম। তাহলে এটা যদি হচ্ছে আমাদের লুপের সংখ্যা, এখানে ক্ষেত্রে হচ্ছে 1, এই ক্ষেত্রে তাহলে আমরা যদি হচ্ছে ল্যামডা লিখতে চাই, তাহলে এখানে ল্যামডাটা হবে হচ্ছে এইটা, যেহেতু হচ্ছে টোটালটা হলো L, তাহলে এখানে ল্যামডা হবে হচ্ছে টুয়াইস L। যদি আমাদের লুপ সংখ্যা হচ্ছে 2টা হতো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ল্যামডার মান আসলে হচ্ছে ডিরেক্ট L এর সমান, বা আমরা এটাকে লিখতে পারি হচ্ছে টুয়াইস L/2। এখানে যদি আমরা একটা প্যাটার্ন খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো হচ্ছে ল্যামডাটা আসলে টুয়াইস L ডিভাইডেড বাই হচ্ছে কয়টা লুপ তৈরি হচ্ছে। 5টা লুপ হলে হচ্ছে 5, একটা লুপ হলে হচ্ছে ডিভাইডেড বাই 1, আর 2টা লুপ হলে হচ্ছে ডিভাইডেড বাই 2। তার মানে ল্যামডা সমান হচ্ছে হলো আসলে ল্যামডা ইজ ইকুয়াল টু টুয়াইস L ডিভাইডেড বাই n। nটা কি? nটা হচ্ছে লুপ সংখ্যা। তাহলে যদি আমরা ল্যামডার জায়গায় এটা বসাই দেই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে n বাই টুয়াইস L রুট ওভার L বাই n, যেখানে একটা হচ্ছে কম্পাঙ্ক, Lটা হচ্ছে তারের দৈর্ঘ্যের, আর টিটা হচ্ছে তারের টান, আর মিউটা হচ্ছে তারের প্রতি একক দৈর্ঘ্যের ভর, আর nটা হচ্ছে লুপ সংখ্যা। আমরা এবার যদি একটা ম্যাথে চলে যাই, আমাদের প্রথমেই বলে রাখি এই ফর্মুলাটা হচ্ছে মনে রাখা লাগবে। তাহলে আমরা এবার যদি একটা ম্যাথে চলে যাই তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে তারের টানের পরিমাণ যদি 4 গুণ করা হয় তাহলে কম্পাঙ্ক হচ্ছে কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে আমরা একটু আগে দেখে আসছি f is proportional to হচ্ছে রুট ওভার টি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এটা যদি 4 গুণ করা হয়, টান যদি 4 গুণ করা হয়, তাহলে f হচ্ছে রুট ওভার 4, তার মানে হচ্ছে দ্বিগুণ আকারে হচ্ছে দিতে পারবে। তার মানে আমার অ্যান্সার হচ্ছে D2। আচ্ছা, আমরা যদি এবার আরেকটা ম্যাথ দেখি, এখানে হচ্ছে আমাদের টানা তারে হচ্ছে f এর মান দেওয়া আছে, আর হচ্ছে বলা যে কম্পাঙ্ক যদি দ্বিগুণ করা হয় তাহলে হচ্ছে টান কত গুণ হবে। তাহলে এখানে আমরা জানি f is proportional to হচ্ছে রুট ওভার টি, বা হচ্ছে আমরা এভাবেও লিখতে পারি যে f স্কয়ার is proportional to হচ্ছে t। তাহলে আমরা এখানে বলতে পারি যে হলো যদি আমরা কম্পাঙ্ক দ্বিগুণ করি তাহলে তার স্কয়ার আকারে হচ্ছে টান হচ্ছে করা যাবে, বা আমরা এভাবেও যদি লিখতে চাই, আমরা যদি লিখতে চাইলে লিখতে পারি যে f1 বাই f2 is equal to root over t1 বাই t2, বা হচ্ছে আমরা যদি স্কয়ার করি f1 স্কয়ার বাই হচ্ছে f2 স্কয়ার is equal to t1 বাই t2, বা আমরা এভাবে আমরা লিখতে পারি t1 বাই t2 বাই t1 is equal to f2 স্কয়ার ডিভাইডেড বাই f1 স্কয়ার। তাহলে আমরা যদি এটা দ্বিগুণ করি তাহলে হচ্ছে 2 স্কয়ার, তার মানে আমাদের তখন এটা হয়ে যাবে হচ্ছে 4 গুণ, তার মানে t2 is equal to হচ্ছে 4t1, তার মানে আমাদের টানটা হয়ে যাবে হচ্ছে 4 গুণ। এবার আমরা এই চ্যাপ্টারটার লাস্ট ম্যাথে চলে আসছি।
এখানে আমাদের দেওয়া যে হচ্ছে একটা 0.4 মিটার দীর্ঘ 1.2 × 10⁻³ কেজি ভরের একটা তার হচ্ছে 120 নিউটন টানে আছে। এর স্পন্দনের মৌলিক কম্পাঙ্ক কত? এখন এখানে মৌলিক কম্পাঙ্ক বলতে বোঝানো হচ্ছে যে হলো এখানে লুপ সংখ্যা হচ্ছে 1। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখা ভালো, যখন লুপ সংখ্যা 1 তখন আমরা সেটাকে সাধারণত বলি হচ্ছে মূল সুর। যদি হচ্ছে লুপ সংখ্যা যদি 2টা হয় তখন আমরা সেটাকে বলি প্রথম উপসুর। একইভাবে যদি হচ্ছে লুপ সংখ্যা 3টা হয় তাহলে আমরা বলি দ্বিতীয় উপসুর, এবং এভাবে যথাক্রমে হচ্ছে চলতে থাকে। তাহলে যদি কখনো এখানে মৌলিক কম্পাঙ্কের জায়গায় যদি বলা হয় যে হচ্ছে একটি স্পন্দনের যদি হচ্ছে টানা তারে প্রথম উপসুর তৈরি হয়, তখন আমরা তাহলে ধরেই নিব যে এখানে n এর মানটা হচ্ছে 2। তাহলে আমরা যদি এবার আমাদের ফর্মুলাতে চলে আসি, তাহলে f = আমরা জানি হচ্ছে n/2l √t/μ। এখানে আমাদের যেহেতু মৌলিক কম্পাঙ্ক বলা হচ্ছে তার মানে আমাদের n এর মান হচ্ছে 1, তাহলে 1/2 × l এর মান হচ্ছে এখানে 0.4 × টান হচ্ছে দেওয়া 120 নিউটন। আর আমাদের মিউ এর মান আমরা যদি হচ্ছে এখানে খেয়াল করি, আমাদের মিউ সমান হচ্ছে একক দৈর্ঘ্যে ভর। তাহলে আমাদের যেহেতু 0.4 এর জন্য হচ্ছে ভর হলো 1.2 × 10⁻³ তাহলে একক দৈর্ঘ্যের জন্য ভর হবে 1.2 × 10⁻³ ডিভাইডেড বাই হচ্ছে 0.4। তাহলে এখানে আমরা লিখতে পারি 1/2 × 0.4 √120 divided by 1.2 × 10⁻³ into হচ্ছে 0.4। তাহলে এটাকে আবার লিখতে পারি হচ্ছে 1/2 × 0.4 into 1.2 × 10⁻² divided by 1.2 × 10⁻³ into হচ্ছে 0.4। তাহলে 1/2 × 0.4 into এটা হয়ে যাবে হচ্ছে 10⁵ into হচ্ছে 0.4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 × 0.4, এটাকে লিখতে পারবো হচ্ছে 40,000। তাহলে √40,000 কে যদি আমরা রুট করি তাহলে হচ্ছে 1/22 ইন্টু হচ্ছে এটাকে লিখতে পারলাম, একটু সিম্পলিফাই করার জন্য লিখলাম 4, উপরে তাহলে চলে আসবে হচ্ছে 10, আর এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 200। তাহলে এখান থেকে কাটাকাটি যদি করি তাহলে এটা আসবে হচ্ছে আমাদের 100, সেটাকে যদি তারপর কাটাকাটি করি এটা আসবে হচ্ছে 25 কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 250 হার্টজ। তাহলে আমার অ্যান্সার হচ্ছে হলো 250 হার্টজ। তাহলে এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটার হচ্ছে শেষ ম্যাথ। আর থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ হচ্ছে আমার সাথে থাকার জন্য। আর একটা জিনিস বলে নেওয়া ভালো, আমরা হচ্ছে একটা লিমিটেড টাইমের জন্য যেগুলো হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে বেশ কমন এবং হচ্ছে ফ্রিকোয়েন্টলি আসছে সেসব ম্যাথগুলো হচ্ছে তুলে ধরার চেষ্টা করেছি। তাই তোমাদের কাছে হচ্ছে আমার অ্যাডভাইসটা থাকবে যে হচ্ছে বই হচ্ছে আবার থরলি পড়া এবং বিভিন্ন ভার্সিটির কোয়েশ্চেনগুলো হচ্ছে আবার সলভ করা, যাতে তোমাদের হচ্ছে প্র্যাকটিসের উপর থাকো। কারণ তোমাদের হচ্ছে পরীক্ষা হলো টাইমটা খুবই লিমিটেড, তাই হচ্ছে বেশি বেশি হচ্ছে তোমাদের প্র্যাকটিস করতে হবে। আর হচ্ছে যাতে হলো তোমরা তাড়াতাড়ি এই কোয়েশ্চেনগুলো হচ্ছে সলভ করতে পারো। তাই তোমাদের হচ্ছে তাছাড়া যে খুঁটিনাটি যে কনসেপ্টগুলো বা হচ্ছে যেই সব অবজেক্টিভ রয়েছে সেগুলো হচ্ছে ভালো করে হচ্ছে বই থেকে পড়া ইম্পর্টেন্ট। আবার তোমাদের সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ হচ্ছে আমার সাথে থাকার জন্য। আমার আজকের ক্লাস এখানেই আমি শেষ করছি।